বিক্রয়.com এ যাই। স্যার রেকর্ডিং পার্টিং পারমিশনটা আব্দুল খালিক বলছিলাম। আচ্ছা ঠিক আছে, জি দিয়ে দিছি। আরো কারো লাগলে বলবেন, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি বিক্রয়.com এ আসলাম। ফার্স্টে দেখেন চ্যাট, লগ ইন। শুধু লগ ইন না, পাশে সুন্দর করে আইকন শো করছে। তা আমরা বিভিন্ন খানে অ্যাডমিনের ভিতরে যাই, এটা ড্যাশবোর্ডের ভিতরে ওপেন করি, তখন আমরা সুন্দর কিছু আইকন পাই। সেই আইকনটা কিন্তু আপনার লিঙ্কটা এইগুলোকে আরো সৌন্দর্য করে দেয়। তো এই সৌন্দর্য আরো নতুন করার জন্য আমরা বিভিন্ন আইকন ব্যবহার করি। তো আইকন আমরা যেটা বেসিক্যালি শিখলাম সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি ইমেজ, পিকচার। একটা পিকচার অ্যাড করলাম, সেই পিকচারটাকে সাপোজ এখানে আছে চ্যাটের আইকন, তো আমি একটা ইউজার মানুষের মতো একটা আইকন ডাউনলোড করলাম, সেটাকে এখানে ইমেজ আকারে অ্যাড করলাম। তো এইটা করলে বেসিক্যালি যে সমস্যাটা হয় সেটা হলো অনেক ইমেজ, প্রত্যেকটা পেজে অনেক ইমেজ। ইমেজ অ্যাড করা মানে হলো প্রত্যেকবার ইমেজটা সার্ভার থেকে আসবে, সার্ভার থেকে ডাউনলোড হবে। তো সার্ভার থেকে যত ডাউনলোড হবে তত আপনার ব্যান্ডউইথ নষ্ট হবে, তত ব্যান্ডউইথ নষ্ট হবে। আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে এখনো কিন্তু আপনাদের আইডিয়া নাই। তো ডোমেন হোস্টিং এর ডিটেলস আমি একটা ক্লাসে বলবো, একটা ক্লাসে আপনাদের ডোমেন হোস্টিং সম্পর্কে টোটাল কনসেপ্ট দেওয়া হবে। তো ব্যাপারটা হলো যদি পিকচার ইউজ করা হয় তাহলে অনেক বেশি ব্যান্ডউইথ নষ্ট হয়, অনেক বেশি ব্যান্ডউইথ ব্যবহার হয়। তো আমি যদি এইটা বাদ দিয়ে শুধুমাত্র আইকন দিয়ে ইমেজের কাজগুলো করতে পারি তাহলে বেটার হয়। তো ইমেজ আনার জন্য, ইমেজ না সরি আইকন আনার জন্য স্পেশাল অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তার ভিতর ফন্টোসম একটা, ফন্টোসম আছে, ম্যাটেরিয়াল ডিজাইন আছে, আইকন আছে, এরকম অনেকে আছে। তো আমি ফন্ট অসম লিখে ইন্টারনেটে সার্চ দেই, আপনারা সাথে সাথে যাইতে পারেন অথবা প্রসেসটা দেখে নিলেন। ফন্ট অসম লিখে ইন্টারনেটে সার্চ দিলাম, দেখেন এই যে ফন্ট অসম, আমি সরাসরি চলে যাই এখানে। দেখেন ফন্ট অসম আমি যদি ব্রাউজারে ইউজ করতে চাই ফন্ট অসম, তাহলে দুইটা মেথড আছে, একটা হলো সিডিএন ইউজ করা, একটা হলো সিডিএন। ফন্ট অসম কি এটা একটু বুঝেন আপনারা। ফন্ট অসম কিন্তু আপনার একটা সিএসএস, একটা সিএসএস। ফন্ট অসমে যত সুন্দর সুন্দর আইকন আপনারা দেখবেন, সব আইকন আসলে একটা সিএসএস, একটা সিএসএস। তা আমরা কি করব, আমরা কিন্তু একটা সিএসএস অ্যাড করব। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কি এক্সটার্নাল সিএসএস দেখেছিলাম, একটু দেখে নিই। লাস্ট ক্লাসে এক্সটার্নাল সিএসএস হয়েছিল কিনা? 205 লাস্ট ক্লাসে আমাদের এক্সটার্নালটা হয় নাই, এক্সটার্নালটা হয় নাই। তো আমি এক্সটার্নাল আপনাদের বলে ক্লিয়ার হতে পারবেন আশা করি, যে এক্সটার্নাল সিএসএস মাধ্যমে কিভাবে করা যায় সেটাও আমি দেখাই দিব। আচ্ছা আগে এক্সটার্নাল সিএসএস দেখাবো, তারপর ওইটা দিলে বেটার হবে। আচ্ছা তো এখন আমি ফার্স্টে সিএসএস কয়টা মেথড অ্যাড করা যায় হাবিবুর ভাই? কয়টা মেথডে সিএসএস ব্যবহার করা যেতে পারে? কয়টা মেথড আছে বলেন? 3টা ভাই, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। তো ইনলাইন সিএসএস সরাসরি যে কোনো ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আর ইনলাইন সিএসএস এর আরেকটা ব্যাপার হলো ইন্টারনাল সিএসএস, যেটা হেডের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে ক্লাস নেম করে যেটা করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, বা সরাসরি হেডের ভিতর যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। তো আমরা এই দুইটা সবাই ব্যবহার করছি, সবাই পারি আশা করি, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস। তো ব্যাপারটা হলো সিএসএস আমাদের মাত্র দেখেন, আমি এই যে ফাইলটা কত লাইন হয়েছে দেখেন, 181 লাইন হয়ে গেছে। তো আমি যদি এখানে আরো ক্রিয়েট করি, এখনো তো কিছুই হয়নি, আরো অনেক কিছু বাকি আছে যেগুলো আমার করতে হবে, এখানে অনেক কিছু বাকি আছে। তো তাতেই 181 লাইন, এমনও হয় 2-3 হাজার পর্যন্ত লাইন হয়ে যায়। তো সিএসএস এইচটিএমএল সবই যদি এক পেজে থাকে তাহলে অনেক বেশি আপনার ব্যাপারটা বিস্তারিত হয়ে যায়। তো আমি একটা কাজ করতে পারি, আমি সিএসএস গুলো অন্য একটা, আমার সিএসএস এইখানে আছে, সেই সিএসএসটাকে আমি অন্য একটা ফাইলে রাখবো, সেই ফাইলটাকে এখানে কানেক্ট করে দিব, এই ছাড়া আর কিছু না। এক্সটার্নাল সিএসএস মানে হলো এই যে সিএসএস, এই সেম সিএসএস গুলোই থাকবে কিন্তু অন্য একটা ফাইলে। এবার ওই ফাইলটাকে আমি শুধু এই এইচটিএমএল ফাইলে অ্যাড করে দিব, কানেক্ট করে দিব, তাহলে ওই সিএসএস গুলোও এখানে জয়েন হয়ে গেল। তো এরপরের থেকে আমি সিএসএস সরাসরি ওই ফাইলটাই লিখবো, সিএসএস ফাইলটাই লিখবো। তো আমি দেখাই কিভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা এই যে স্টাইল আছে, আমার মেন যে ডিরেক্টরি সেখানে চলে যাই।
আমরা কিভাবে যেভাবে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি সেরকম ভাবে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ডেস্কটপে ফোল্ডারের ভিতর রাইট ক্লিক করে নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট আমরা আগে নাম দিয়েছিলাম index.html, এবার নাম দেব style.css। নাম স্পেশাল কিছু না, চাইলে অন্য নাম দিতে পারবেন, কিন্তু একটা ওয়েবসাইটের মেইন ফাইলটাকে যেরকম বলা হয় ইন্ডেক্স, সেরকম ভাবে মেইন সিএসএস ফাইলটাকেও বলা হয় স্টাইল সিএসএস। স্টাইল সিএসএস না দিয়ে অন্য নাম দিলে যে কাজ করবে না এরকম না, চাইলে অন্য নাম দিতে পারেন। তো আমি কি করলাম, একটা সিএসএস ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে এটা তুমি এটা পরিবর্তন করবা কিনা। যদি এই জিজ্ঞেস না করে তাহলে সমস্যা। সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শীট। এই ফাইলটা ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শীট। যদি এটা ঠিক থাকে, এখানে যদি ক্যাসকেডিং দেখতে পারেন তাহলে এটা স্টাইল ফাইল হয়েছে, না হলে কিন্তু হয় নাই, এটা দেখে নেবেন। যদি এখানে লেখা থাকে টেক্সট ফাইল, তার মানে এখনো সিএসএস হয় নাই, ফাইলটা ক্রিয়েট করতে পারেন না এখনো। তো আমি এইটাকে ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড। এটা কিন্তু আরেকটা ফাইল। আমার এই যে ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে স্টাইল ফাইল। তো ইন্ডেক্স ফাইলের ভিতর যত সিএসএস আমি করছিলাম সব সিএসএসটাকে আমি এই যে কাট করে নিলাম, এই যে এই পর্যন্তটুকু। স্টাইল বাদে শুধু অনলি সিএসএস, এই কন্ট্রোল এক্স কাট করলাম। এবার আমাদের যে স্টাইল সিএসএস সেটার ভিতর পেস্ট করে দিলাম। এই যে দেখেন কালারটা অন্যরকম আসছে। আমার কিন্তু ইন্ডেক্স ফাইলে কিন্তু এখন কোনো স্টাইল নাই। এই হেডের ভিতর স্টাইল ট্যাগ এটারও দরকার নাই, এটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ করি। আচ্ছা, আমি এটাকে করে ফেললাম। এইবার আমি যে ফাইলটা কাজ করতেছিলাম, দেখেন এটা যদি রিলোড দিই, কোনো সিএসএস কিন্তু এখন নাই। যে রিলোড দিলাম, দেখেন সিএসএস নাই, সব একটা জটলা পাকায় গেছে, কারণ সিএসএস এর ভিতরে অ্যাপ্লাই করা হয় নাই, সিএসএস অন্য ফাইলে চলে গেছে। এখন কি করব, আমি শুধু এই যে স্টাইল যে ফাইলটা আছে, স্টাইল সিএসএস করেছিলাম, সেইটা শুধুমাত্র আমি এখানে কল করে দিব। শুধু এটা কল করে দিব। কল করার জন্য আমি ইউজ করতে পারি লিঙ্কের ভিতর দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি সিএসএস কে কল করতে চাই, ফার্স্টটা হলো এই স্টেপ দিয়ে আমার যেভাবে আমি ইমেজের ভিতর বলে দিছিলাম, ইমেজের ভিতর এসআরসি দিয়ে বলে দিছিলাম অমুক জায়গায় ফাইলটা আছে tulip.jpg বা পিএনজি, সেম একই রকম ভাবে এখানেও বলে দিব style.css। এই ফাইলটা কিন্তু আমার এইখানে আছে, আমার ফোল্ডারের ভিতরে কিন্তু আছে, আমার ফাইলের ভিতরে আছে। তো আমি যে লিঙ্ক এই স্টেপ স্টাইল সিএসএস এইটুকু যদি দেই, এটা একদম বেসিক। এইটার পরে আমার আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সেইটা হলো রেল দ্বারা বোঝায় রিলেশনশিপ, যে এই লিঙ্কটার সাথে আসলে কি সম্পর্ক। স্টাইল শিট, আমি জাস্ট রিলেশনশিপ বলে দিলাম। স্টাইল শিট দুইটা জিনিস বলে দিলাম, একটা হলো রেল মানে রিলেশনশিপ, আর একটা বলে দিলাম ফাইলের নাম। আচ্ছা দেখি লিঙ্ক, এটা সেভ করি নি, এই যে সেভ। আচ্ছা, এবার রিলোড করি, দেখেন আমার সবকিছু আবার চলে আসছে। তো আমি কিন্তু আমার এই ইন্ডেক্স ফাইলে কিন্তু এখন টোটাল কোনো সিএসএস নাই। তো কি করা হয়েছে, আছে, সবই আছে, কিন্তু এই যে লিঙ্ক করা হয়েছে এইটার ভিতরে। যখন এই পেজটা ওপেন হচ্ছে তখন এই স্টাইল সিএসএস এর যত কোড আছে সেগুলো অটোমেটিক এখানে লিঙ্ক হয়ে কানেক্ট হয়ে নিচ্ছে। তাহলে আমি এখন সিএসএস লিখবো কোথায়, এই ফাইলটা লিখবো। এইটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আমি কি এটা বুঝাইতে পারলাম সবাইকে? এক্সটার্নাল সিএসএস, আচ্ছা এক্সটার্নাল সিএসএস। আর আমি এই সিএসএস ফাইলটা কিভাবে ক্রিয়েট করব আরো একবার বলি। রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এবার নাম দেন মাই সিএসএস, সমস্যা নাই, দেন মাই ক্লাস, এরকম। তো মেইন যেটা সেটা নাম হয় স্টাইল সিএসএস। এবার আপনি চাইলে দিতে পারেন কাস্টম সিএসএস, আপনি চাইলে দিতে পারেন রেসপন্সিভ সিএসএস, আপনি চাইলে দিতে পারেন টপ সিএসএস, হেডার সিএসএস, এরকম বিভিন্ন নাম দিতে পারেন, নামটা জাস্ট কল করে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখেন এই যে আমি style2.txt জায়গায় হবে সিএসএস, এই যে সিএসএস। এখন আমাকে জিজ্ঞেস করছে, এই যে নোটিফিকেশনটা আমাকে দিল, এই যে অর্নিংটা দিল, যদি ঠিক থাকে তাহলে এই অর্নিংটা দিবে, না হলে কিন্তু এই অর্নিংটা স্বাভাবিকভাবে দেয় না। ইয়েস, দেখেন এটা একটা সিএসএস ফাইল হলো, এখানে লেখাই যাচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট ডকুমেন্ট। তাহলে আপনি বুঝতে পারলেন যে আসলে এটা হয়েছে কিনা। ঠিক আছে।
আচ্ছা, তো আমরা এখন চলে যাই ফন্ট অসম। ফন্ট অসম এই যে যেটা দেখতে পাচ্ছি, এই ফন্ট অসমের স্যার থেকে একটা কোশ্চেন ছিল, কি বলেন? বুঝলাম যে এই যে যে ফাইলটা তৈরি করলাম স্টাইল সিএসএস, এটার ভিতরে আমরা যে সিএসএস এর যে ট্যাগগুলো তৈরি করব, কোডগুলো লিখবো, এটা কি হ্যাঁ, একটা ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কি আলাদা আলাদা করে এরকম আলাদা ফোল্ডার করতে হবে, নাকি একটা ফোল্ডার দিয়ে আমরা যতগুলো খুশি ওয়েবসাইট তৈরি ডিজাইন করতে পারবো? সম্পূর্ণ আলাদা হবে। একটা ডিরেক্টরির ভিতরে একটা ওয়েবসাইট, আর একটা ফোল্ডার করবেন আর একটা ওয়েবসাইট, সব আলাদা থাকবে। এবার মানে আপনি যখন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা? জি জি, আর প্রত্যেকটা অপশন আলাদা আলাদা। এবার আপনি যখন এটা হয়ে গেছে কমপ্লিট, এবার আপনি সার্ভারে দিবেন, তখন ওই ফোল্ডারটা শুদ্ধ টোটাল ফোল্ডারটাকে জিপ করে হোক, জিপ করে আপনি সার্ভারে আপলোড করবেন। এবার সার্ভারে এক্সট্রাক্ট করলে সরাসরি চলে আসবে। আমি সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সি প্যানেলে আপলোড করা দেখাই দেবো শেষের দিকে, একদম লাস্টের দিকে। আমাদের যে সি প্যানেল আছে সেখানে কিভাবে একটা সাইট রান করা যায়, একটা সাবডোমেইন দিয়ে হোক, আমি আপনাদের দেখাই দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা সবাই fontasome.com এখানে কি আসতে পারছি? fontasome.com এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে নিতে পারেন, আমি লিংকটা দিয়ে দিলাম সরাসরি। এই যে fontasome.com, এটা হচ্ছে একটা সিএসএস এর সাইট। এই সিএসএস এর মাধ্যমে আপনি চাইলে ফন্টাসমের আইকন গুলো নিতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর আইকন আছে, আইকন গুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। ওয়েবসাইটে যদি আইকন ব্যবহার না করা হয় তাহলে দেখতে অতটা সুন্দর লাগে না। আইকন, পিকচার, ম্যাটেরিয়াল আইকন এইসব দিয়ে হচ্ছে সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয়। আমি কিন্তু আপনাদের নেক্সটে একটা স্ক্রিনশট দিয়ে দেবো একটা ওয়েব পেজের, টোটাল স্ক্রিনশটটা দেখে দেখে আপনাদের ড্রয়িং আপনাদের করতে হবে, এটা টাস্ক থাকবে আপনাদের। আর আমরা 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 আপনাদের একটা প্ল্যান আমি আপনাদের আগে বলছি কিনা জানি না, সেটা হলো আমাদের যে ওয়েব রিসোর্সের যে লিঙ্কটা আছে, ওইখানে আপনাদের রিসোর্স আপলোড করতে বলা হয়েছে। তো ওইটা নিয়ে যে বলছিলাম আপনাদের বড় একটা প্ল্যান, সেটা কিন্তু আমাদের খুব শীঘ্রই শুরু করে দেব আমরা। ওইখানে কিন্তু সব স্টুডেন্টদের রিপোর্ট নেওয়া হবে, কে কি জমা দিলেন, যে চারটা সবাই দেখতে পারবে। কোনো একটা প্রবলেম ফেস করলে আমরা কিন্তু, আমি একজন ওয়েব ডেভেলপার, আমারও প্রবলেম ফেস করতে হয়, তা আমি এটা সমাধান নেই। স্ট্যাক ওভারফ্লো আছে, গিট হাব আছে, তারপরে এরকম কোড ক্যানিয়ন আছে, ঠিক আছে, এরকম অনেক সাইট আছে যেসব সাইট থেকে আমরা হেল্প নেই। তো স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করে আমরা আমরা স্টুডেন্টের কথা চিন্তা ভাবনা করে ওই সাইটটা তৈরি করব। সেইখানে এমনকি রেওয়ার্ডও থাকবে। রেওয়ার্ড বলতে, আপনি এটা সুন্দর একটা ডিজাইন করছেন, সেটা আপলোড করলে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, এরকম সিস্টেম আমরা করব খুব শীঘ্রই। আপনারা এই ব্যাচে পাবেন কিনা আমি মনে করি আপনারা পাবেন, যদি নাও পান থাকবে ওটা, পরবর্তীতে হলেও পাবেন, কারণ আমাদের গ্রুপ সচল থাকবে। আচ্ছা, ফন্টসমে আসলাম, টোটাল প্রসেসটা দেখেন। ফন্টসম থেকে স্টার্ট ফর ফ্রি, ফন্টসম আবার টাকা দিয়েও কিনতে হয়, আবার আমরা ফ্রিও ইউজ করতে পারি। ফন্টসম স্টার্ট ফর ফ্রি ক্লিক করলাম। এই বাটনটা দেখে আপনাদের লোভ লাগতেছে না? বলেন, এই যে ফন্টসমের বাটনটা, ফন্টসম ওয়েবসাইটে ঢুকলে তো আমার তো যা আমার অনেক কিছু ভালো লাগবে। এই যে বাটনটা দেখলেও মনে হয় যে বাটনটা রেখে দিতে পারলে ভালো হতো। সুন্দর সিএসএস ইউজ করা হয়েছে, দেখেন এই যে বাটনটা ক্লিক করলে নিচে নিচে বসে যাচ্ছে। আবার এই যে একটা সুইচের মতো কেমন যেন, এই যে এটা সিএসএস আপনি চাইলে নিজে কপি করে নিতে পারেন। আপনার ট্রাই করে দেখতে পারেন সিএসএসটা চাইলে কপি করে আপনার কোনো একটা ওয়েবসাইটে ব্যবহার করার চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, ক্লিক করলাম স্টার্টে, তারপর এখানে আসলো, এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, আদার ওয়েজ টু ইউজ। দুইটা ব্যাপার বলছিলাম, একটা হলো সরাসরি সিডিএন এর মাধ্যমে, সিডিএনটাই বেটার, আবার সিডিএন এর কিছু প্রবলেমও আছে। তো সিডিএন পরে, এই দেখেন সিডিএন পাওয়ার্ড কিট অনলাইন অফ কোড, এখানে আপনি একটা সিডিএন এর মেইল দিলে এটা সিডিএন এর লিংক যাবে। আচ্ছা, এখন সিডিএন মাথায় দরকার নেই। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পেজ আসলো, এখানে দেখেন আছে ডাউনলোড ফন্টসম ফ্রি ফর দা ওয়েব। এখানে ডাউনলোড ফ্রি করার একটা সিস্টেম আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এই যে ক্লিক করলাম, দেখেন আমি অলরেডি ডাউনলোড করা আছে মেবি। এই যে ফন্টসম ফ্রি 5.13 ভার্সন, এখন সম্ভবত 5.130 ভার্সন চলতেছে। এই যে জিপ ফাইলটা, একটা ফোল্ডার ডাউনলোড করে ফেললাম, এই যে ফন্ট অসম ফ্রি একটা ফাইল ডাউনলোড হলো, জিপ ফাইল। তো
তো এখন আমার ফন্ট অসমের কাজ শেষ, এখানে আপাতত কাজ শেষ। আমাদের যে ওয়েবসাইটের ডিরেক্টরিটা আছে, যে ফোল্ডারে আমি কাজ করতেছিলাম, সেইটা নিয়ে আসি। আচ্ছা দেখেন, সফটওয়্যার আমি এখানে রাখছিলাম 205, এই যে 205, এই ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম। এই জিপ ফোল্ডার, এটা জিপ করা, জিপ তো আমরা বুঝি সবাই নাকি, একাধিক ফাইলকে বা ফোল্ডারকে ছোট এক্সট্রাক্ট করতে করে হবে, এক্সট্রাক্ট করতে হবে। কম্প্রেস করে রাখাকে বলে জিপ করা। কম্প্রেস করে রাখলে ফাইলের জায়গা কমে যায়। মনে করেন 1 MB ফাইল ছিল, কম্প্রেস করলে হয়ে যাবে অনলি 200 কিলোবাইট। এটা করলে উপকার কি, ডাউনলোড করতে আপনার কম এমবি খরচ হচ্ছে, ডাউনলোড করলেন, করে পরে এক্সট্রাক্ট করে নিলেন, এটাকে বলা হয় কম্প্রেস। তো আমি এর ভিতরে দেখেন একটা ফোল্ডার আছে ফন্ট অসম, এখন এটাকে আমি টান দিয়ে আমাদের যে ফোল্ডার আছে তার ভিতর ছেড়ে দিলাম, তাহলে অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে গেল। টান দিয়ে আমি আমার ফোল্ডারে পেস্ট করে দিলাম, এই যে আমার ফোল্ডার দেখেন পেস্ট হচ্ছে। এই যে এই ফন্ট অসম এইটার ভিতরে সব আছে, মানে যেহেতু আমি টোটালটা ডাউনলোড করছি, এর ভিতর জাভা স্ক্রিপ্ট সব আছে। ফন্ট অসমে জাভা স্ক্রিপ্টের অনেক টুল আছে। আচ্ছা, আপনারা ডাউনলোড যদি লাইভে থাকেন, কম্পিউটারে লাইনে থাকেন, হ্যাঁ ডাউনলোড দিয়েছি। আচ্ছা ডাউনলোড করে ফাইলটা তো ছোট, এত বড় সময় লাগতেছে, 4 MB মাত্র, 5 MB। 4 মেগা, কিন্তু অনেক সময় লাগতেছে। 4.9। 4 MB, কিন্তু ফাইল দেখেন 1692 ফাইল। হ্যাঁ তাই আর কি। হ্যাঁ এর জন্য একটু নামতে টাইম নিচ্ছে। জি জি, আমি সিডিএন দেখালে এত সমস্যা নেই, মাত্র 3টে লাইন ইউজ করলে হবে। দেখেন ফন্ট অসম ফ্রি, এই যে আমার একটা ফোল্ডার চলে আসলো। ফোল্ডার নামটা আমি এত বড় না রেখে আমি রিনেম দিয়ে একটু শর্ট করে নিই, ফন্ট অসম, তাহলে এইটুকু রাখলাম। এইবার এই ফোল্ডারের ভিতরে দেখেন অনেক ফাইল আছে, সিএসএ, জাভাস্ক্রিপ্ট, লেস একটা ফ্রেমওয়ার্ক, এসসিএস একটা ফ্রেমওয়ার্ক, এসভিজি হচ্ছে আপনার ড্রয়িং এর জন্য, ওয়েব ফন্ট আরো একটা জিনিস। তো এত কিছু আমার জানার কোনো প্রয়োজন নাই। এখানে কি আছে, সিএসএস এর ভিতরে আবার কত সিএসএস ফাইল আছে, তো সব কিন্তু ফন্ট অসম যারা তৈরি করছে তারা এটা বানায় দিছে। তা আপনার এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আপনি ফন্ট অসম আপনার যে ইন্ডেক্স ফাইল, এখানে আপনি কিভাবে ব্যবহার করবেন, যে এখানে কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে ব্যাপার। তা আমি ওইখানে চলে যাই যেখান থেকে ডাউনলোড করছিলাম। দেখেন ওইটার নিচে যান, দেখেন এখানে বলা আছে যে কিভাবে আপনি এটা ইউজ করবেন, ওয়েব ফন্টটা আপনি কিভাবে ইউজ করবেন। দেখেন এখানে একটা লিঙ্ক দিছে ওরা, যে এই লিঙ্কটা ইউজ করতে হবে। এই লিঙ্কটা কোন ধরনের লিঙ্ক বলেন তো শোয়েব ভাই, এই লিঙ্কটাকে কোন ধরনের লিঙ্ক বলা হয়? আব্দুল খালেক জি বলেন। এটা এক্সটার্নাল যে লিংক করি ওই ধরনের লিংক। হ্যাঁ এটা এক্সটার্নাল সিএসএস লিংক, এক্সটার্নাল সিএসএস লিংক। একটু আগে আমি করলাম, যে আমি একটা সিএসএস ফাইল করে আমি যেভাবে এক্সটার্নাল কানেক্ট করলাম, এটাও তো এক্সটার্নাল, আমি যেটা এক্সট্রাক্ট করলাম এটাও তো এক্সটার্নালি। তো এখানে দেখেন একটা কথা আছে, ইওর প্যাথ অফ ফন্ট অসম, আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছি সেটার কথা বলতেছি। তা আমি কোন ফোল্ডারের ভিতরে রাখছি, এই যে ফন্ট অসম ফোল্ডারের ভিতরে রাখছি। এটাকে রিনেম করি, নামটা কপি করব, কন্ট্রোল সি, রিনেম করলাম, এইখানে নামটা বসায় দিলাম। ব্যাপারটা কি দাঁড়াইলো, ফন্ট অসমের ভিতর সিএসএস, তার ভিতর অল সিএসএস, এই ফাইলটার সাথে লিংক করব। দেখেন মিলে কিনা, আমি মিলাই দেখাই। এই যে দেখেন ফন্ট অসমের ভিতর ঢুকলাম, তার ভিতর সিএসএস আছে না, এই যে সিএসএস, এই যে সিএসএস, এই যে সিএসএস ওপেন করি, তার ভিতর অল সিএসএস, এই যে অল সিএসএস, তার মানে ফাইল ঠিক আছে, ফাইলটা পাবে। তো আমি কিন্তু এই অল সিএসএস কে কানেক্ট করছি, এই অল সিএসএস কে আমি কানেক্ট করলাম। আচ্ছা সেভ করি, সেভ করে রিলোড দিই, এই যে রিলোড, ঠিক আছে, কোনো এরর দেখতেছি না আমি, কোনো প্রবলেম নাই। আর তাহলে আমার ফন্ট অসম কানেক্ট করা হয়ে গেল, ফন্ট অসম কানেক্ট করা হয়ে গেছে। এইবার ইউজ করব কিভাবে ফন্ট অসম ইউজ করে, দেখেন এই যে কোডটা দেখতে পারতেছি, আই এর ভিতর ক্লাস, এই ক্লাসের ভিতর দেখেন নাম আছে, এফ এ, এফ আ ফা, এফ এ আর, এফ এ এল, তারপরে এফ এ এস, এরকম আছে। এইগুলোই হচ্ছে আপনার বিভিন্ন আইকনের কোড। মনে করেন আপনি একটা ইউজার আইকন লাগবে, তো আপনি এই কোডটা কপি করে নিয়ে গেলেন, এই যে কোড। আচ্ছা, তো আমার এই যে হোমের আগে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে কি আই ক্লাস এফ এ এস, এফ এ ইউজার, আই টোটালটুকু পেস্ট করে দিলাম। সেভ করি, এটাকে পেজটাকে রিলোড করি, তো দেখেন এই সুন্দর করে একটা আইকন চলে আসছে, হোমের পাশে একটা আইকন চলে আসছে। কি দিয়ে করলাম, জাস্ট অনলি ফন্ট অসম দিয়ে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ফন্ট অসম চিট শিট। আমিন ভাই আরেকবার একটু দেখাইলে ভালো হইতো।
ফন্ট অসম চিট শিট। ফন্ট অসম ভার্সন চেঞ্জ হয়েছে, তো আমি একটু দেখি ফন্ট অসম চিট শিটটা আছে কিনা। আচ্ছা দেখেন, এই যে ফন্ট অসমের চিট শিট, এখানে যত আইকন দেখতে পাচ্ছেন, দেখেন আমি একটা ওয়েবসাইট বানাবো, সেখানে কিন্তু অনেক ধরনের আইকন লাগতে পারে। যেমন বিক্রয়.com, এখানে চ্যাটের আইকন মানে মেসেজের আইকন। তো দেখি ফন্ট অসমের ভিতর চ্যাটের বা মেসেজের কোন আইকন আছে কিনা। দেখেন আপনি খুঁজলে এখানে সব ধরনের আইকন পাবেন, এখানে সব ধরনের। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই। সাপোজ চেক সার্কেল, আমি এই চেক সার্কেলটুকু কপি করলাম, খেয়াল করে দেখেন, চেক সার্কেলটুকু কপি করলাম। তো এইবার আই ক্লাসের এইটুক ঠিক থাকবে, এই ফা ইউজারের জায়গায় বসাই দিলাম চেক সার্কেল। আচ্ছা, সেভ করি, এটাকে রিলোড করি। আচ্ছা, এটা ফা ইউজ করে দেখি, ফা এসে না হতে পারে, ফা এখানে আরেকটা ভুল হয়েছে, এখানে ফা হবে, ফা এটা হচ্ছে এফ এ, ফা দ্বারা কিন্তু ফন্ট অসম, এটা আমরা সবাই অলরেডি বুঝে ফেলছি। আর এখানে এফ এ এস দ্বারা বোঝায় এফ এ ফন্ট অসম, এস দ্বারা সলিড। কারণ ফন্টটাকে আবার চাইলে সলিড করতে পারেন, নরমাল করতে পারেন, বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আচ্ছা দেখেন, এই চেক আইকন, আমি একটু আগে যে চেক আইকনটা দেখালাম, এই যে চেক আইকনটা এখানে আমি ইউজ করে ফেললাম অলরেডি। তো এই চিট শিটের যে কোনো আইকন আমি ইউজ করতে পারবো, শুধুমাত্র নামটা কপি করে নিয়ে যাই, এখানে যে নামটা আছে সেই নামটা জাস্ট কপি করে নিব, ওইখানে বসাই দিব ফা যদি শুধু ফা দেই, শুধু ফা, অনলি ফা এড করলাম, রিলোড, তাও কাজ করছে। আচ্ছা, আর একটা জিনিস হতে পারে, সেটা হলো কি এফ এ আর এটা হচ্ছে আবার এইটার ভিতরে কাস্টমাইজ করে। দেখেন আর যখন দিলাম তখন শুধুমাত্র বর্ডার শো করছে, বাইরেরটা শো করেনি। একই আইকনকে আরো বিভিন্ন ধরনের মডিফাই করা পসিবল। আরো কি আছে, তারপর আছে এল মানে হচ্ছে লাইট, আচ্ছা দিলাম ফার জায়গায় এল, ফন্ট অসম লাইট, দুইটা সিএসএস কিন্তু। এই সিএসএস ফার্স্ট সিএসএস দিয়ে আইকনের স্টাইল, আর পরের সিএসএস দিয়ে কোন আইকন সেইটা। রিলোড করি, দেখেন এটা যেহেতু ইসের সম্ভবত কোনো কারণে এটা আসতেছে না, ভার্সনের না মেলার কারণে, অথবা এটা প্রিমিয়াম হতে পারে এই জন্য। তো আমরা একটা বেসিক্যালি প্রশ্ন ছিল আমরা ইউজ করব ফাটা। জি বলেন। ভাই, যে বিভিন্ন এই যে ফন্ট অসমের যে সাইজ গুলো আছে, এগুলা কিভাবে ছোট বড় করতে পারি আমরা? আচ্ছা, ফন্ট অসম সম্পূর্ণ আসছে ফন্ট থেকে, আপনি লেখাকে যেভাবে ছোট বড় করবেন এটা অটোমেটিক ছোট বড় হবে। এটার জন্য এটা ইমেজ থেকে আসে নাই, এটা ফন্ট থেকে আসছে। তো ফন্ট অসম আমরা ফন্ট তো এটা বড় ছোট বড় করতে পারি, যেমন আমি দেখাই, এই যে রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট। আজকে আমি গুগল ক্রোমের বদলে আমি ইউজ করতেছি ফায়ারফক্স। দেখেন এই যে ফায়ারফক্স, এখানে আমি ইউজ করছিলাম ফন্ট সাইজ 25 পিক্সেল। তো এই 25 পিক্সেল যখনই বাড়াচ্ছি, দেখেন এই ফন্টের আইকনও বাড়তেছে, আইকনও সাইজও বাড়তেছে। তো এইটা আসে ফন্ট থেকে, তার মানে ফন্ট সাইজ বাড়াইলে বাড়বে, ফন্ট সাইজ কমাইলে কমবে। আমরা কি বুঝতে পারছি সবাই? আমি চিট শিটটা আমি টোটালটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সরি এখনই চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনার সবাই এটা চ্যাট শেষ হয়ে গেলে তো এটা থাকবে না, তাই আপনি একটু নোট করে নেন এটা লিংকটা। আমিন ভাই, জি আমি এই যে পাশে যে একটা কোড লেখা আছে, তাহলে এইটা কিসের? এইটা অন্য একটা কোড, এইটা হ্যাঁ চাইলে আমি এইটার মাধ্যমেও নিতে পারি, এটা হচ্ছে ইউনিকোড কোড। ইউনিকোডের মাধ্যমেও চাইলে এটা আনা পসিবল। এইটার থেকে আই ক্লাস দিয়ে করাটা মানে সব থেকে বেটার, বুঝতে পারছেন? আচ্ছা জি জি, অনেক মেথড আছে, তার ভিতর ওইটাও একটা মেথড। কিছু সাইট আছে যেসব সাইটে এই ফন্ট হেক্সাকোড আরজিবি কোড এরকম টাইপ আর কি, হেক্সাকোড আমরা ইউজ করতে পারি, আরজিবি ইউজ করতে পারি এরকম না, আর না এটা আবার অন্য জিনিস বললেন, ওটা হচ্ছে কালারের কোড বললেন আপনি। না, কালারটা আর কি, মানে কালার তো আমরা আরজিবি দিয়ে ইউজ করতে পারি, আর হেক্সাকোড দিয়ে ইউজ করতে পারি। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এটাকে সাদা আছে, এটাকে কালার করব কিভাবে? আমি তো বলে দিয়েছি এটা ফন্ট থেকে আসছে। তো ফন্টকে যেভাবে আপনি কালার করেন, ফন্ট মানে নরমাল কালার দিয়ে এরকম ভাবে কালার চেঞ্জ করলেই ওর কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ আসছে ফন্ট থেকে। তার মানে যা খুশি করতে পারবেন আপনি, যেহেতু এটা ফন্ট অসম, ফন্ট থেকে আসে। তারপর আমার একটা কোশ্চেন ছিল এখানে, ধর আমি যদি শুধু আইকনটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব? কারণ আপনি সবগুলো চেঞ্জ করলেন, শুধু আইকনটাকে চেঞ্জ করতে চাই। আচ্ছা, তাহলে আমার আইকনটাকে ডিফাইন করে দিতে হবে। এই যে দেখেন এই আই এর সামনে, আই এর ভিতরে স্টাইল ইউজ করলাম, স্টাইল।
দিলাম কালার, ইনলাইন সিএসএস ইউজ করলাম শুধু আই এর ভিতরে, শুধু আই এর ভিতর ইনলাইন সিএসএস ব্যবহার করলাম, এই যে কালার হয়ে গেল। বুঝতে পারছেন? আর অসমটা একটু আবার একটু প্রথম থেকে একটু আবার আমাদেরকে একটু বুঝাই দেন, আমি আসলে এটা বুঝি নেই আর মানে এইটুকু আমি আরেকবার আপনাদের জি একটু শর্ট ব্রিফিংটা একটু দিয়ে আবার শুরু থেকে একদম শুরু থেকে মানে আমরা কিভাবে ডাউনলোড করলাম, কিভাবে এটাকে লিংক করলাম, এতটুকু আর আচ্ছা আমি শর্টলি একটু বলে দিই, কারণ আমার টোটালটা রিকভার করতে গেলে আবার আমার নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট একটু শর্ট আপনাদের বলে দিই। ফন্ট অসম যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন, ফন্ট অসম ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে এই যে স্টার্ট নামে একটা অপশন আছে, এই যে স্টার্টের ভিতরে পাবেন ডাউনলোড, ভিতরে ঢুকলেই পাবেন, সমস্যা নেই, ভিতরে ঢুকলেই পাবেন। এই যে ফন্ট অসম, তাও দেখাই দিই, স্টার্ট ফর ফ্রি, স্টার্ট ফর ফ্রি, তারপরে ক্লিক করলে পাবেন ডাউনলোড, ডাউনলোড ক্লিক করলে পাবেন ভিতরে এই যে অপশন ডাউনলোড ফন্ট অসম ফর ফ্রি ওয়েব, এটা ক্লিক করলে একটা কম্প্রেস ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখেন ডাউনলোড হয়েছে ফন্ট অসম ফ্রি। আচ্ছা এই ফাইলটাকে আপনি যে ওয়েবসাইটে এটাকে অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের ডিরেক্টরিতে পেস্ট করবেন। যেমন এটা আমাদের মেইন ডিরেক্টরি, সেখানে এর ভিতরে যে ফোল্ডারটা আছে সেটা পেস্ট করলাম। তারপর নাম যদি চান দিতে পারে, নাম না দিলে কোনো সমস্যা নাই, কথা হচ্ছে কল করার সময় নামটা বলে দিতে হবে। তা আমি নামটা চেঞ্জ করে ফন্ট অসম নাম দিলাম। দেওয়ার পরে এই ফন্ট অসমের সাথে আপনার ওয়েবসাইটের লিংক করতে হবে। এই যে ইন্ডেক্স ফাইল, এখানে আমি ফন্ট অসম ইউজ করতে চাই, এডিট, এডিটের ভিতরে একদম ফার্স্টে দেখেন কি লিখছি, লিংক এই স্টেপ মানে হাইপার রেফারেন্স, এই যে ফোল্ডারটার নাম ফন্ট অসম, তার ভিতরে সিএসএস, তার ভিতরে অল সিএসএস। শুধুমাত্র অল সিএসএস কানেক্ট করলে সবকিছু কানেক্ট হয়ে যায়, সেজন্য আমি শুধুমাত্র অল সিএসএস কানেক্ট করে দিলাম। এইবার ওই চিট শিট অনুযায়ী আই ক্লাস কি কি আছে সেটাও দেখাই দিই, কিভাবে ইউজ করবেন। এই যে আই ক্লাস ফা ইউজার, আই ক্লাস ফা বা ফার এফ এ ইউজার, এইভাবে আপনি প্রত্যেকটা ইউজ করতে পারবেন। এই যে যেমন এখানে দেখেন আছে, এই যে প্রত্যেকটা আছে, এইগুলো এই শুধুমাত্র এইগুলো ইউজ করবেন। এইখানে কিন্তু সব আইকন নাই, এইখানে চিটচিটিতে সব আইকন আবার আছে, দেখেন এই যে আছে। তো আমি যে কোনো একটা ইউজ করতে চাইলে এই নামটার শুধুমাত্র এইটুকু পরিবর্তন হবে, এইটুকু পরিবর্তন হবে, এইটুকু পরিবর্তন করলে আপনি এখানে যেমন ইউজার দিলাম, ইউজার ফাফা ইউজার, তাহলে ফন্ট অসম ইউজার আইকন আসবে, এই যে ইউজার আইকন। ফাফা ডলার দিলাম বা মানি দিলাম, মানির আইকন আসবে। লেফট দিলাম, রাইট দিলাম, আমি তো দেখাইলাম আপনাদের, এখান থেকে যে কোনো একটা দিলে কাজ করবে, যে কোনো এখানে একটা দিলে কাজ করবে। আচ্ছা আমরা কি বুঝতে পারছি এবার? জি বুঝতে পারছি ভাই। আমি বুঝতে পারছি, কিন্তু এখানে যে আই ট্যাগটা দিয়ে যেটা লিখলাম আমরা তো জানি আই এইচটিএমএল হচ্ছে ইটালিকের একটা সিম্বল বা ট্যাগ। তো এখন এখানে যে আমরা আইটা ইউজ করলাম, আই ট্যাগটা, এটা কি হিসাবে ইউজ করতেছি? দেখেন আমি ফার্স্টে বলছিলাম যে ট্যাগ আমরা ব্যবহার করব, তখন আমি একটা কথা বলছিলাম আপনাদের যে আমরা সিএসএস দিয়ে চাইলে, যেমন আমি একটা প্যারাগ্রাফ নিলাম, আবার একটা H1 নিলাম, তো H1 এর সাইজ আমরা জানি H1 এর সাইজটা অনেক বড় হয়, তার মানে কি আমি প্যারাগ্রাফকে বড় করতে পারবো না? প্যারাগ্রাফকে কিন্তু ফন্ট সাইজ দিয়ে আমি বড় করে H1 এর থেকেও বড় করা পসিবল। তাহলে কেন H1 দিল, কেন প্যারাগ্রাফ দিল? এইগুলো ট্যাগ হিসেবে আলাদা, বাট সিএসএস দিয়ে সবকিছু করা পসিবল। আমি লেখাকে সেন্টার নিব, আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করি, বাট আমি এইসব বাদ দিয়ে সিএসএস দিয়ে সেন্টার নিতে পারি। আমি ইটালিক করব, ইটালিকের জন্য আই ট্যাগ ব্যবহার করি, বাট আই ট্যাগ বাদেও আমি সিএসএস দিয়ে কিন্তু আই ট্যাগের ইটালিক করতে পারবো, সবকিছু করা পসিবল। তো ওরা এইখানে আই ট্যাগ ডাজন্ট ম্যাটার, এখানে ক্লাসটা ম্যাটার। এখানে ক্লাসের ভিতর যা বলে দিছে সেই অনুযায়ী আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি জি, এখানে আমি এখানে দিলাম ডিভিশন বা এই যে অ্যাঙ্কর দিলাম, অ্যাঙ্করের ভিতর তো স্বাভাবিকভাবে হোম আইকন এরকম আসার কথা না, কিন্তু আমি সিএসএস তে এমন ভাবে করছি সুন্দর করে একটা বড় করে শো করতেছে, স্বাভাবিকভাবে এত বড় তো আসে না। তো আমি সিএসএস না বড় করার বিষয়টা আমি বলতেছি না, বা ওটা সিএসএস থেকে তো চেঞ্জ করা যায়, এটা বুঝতে পারি। বিষয় হচ্ছে যে আমরা তো আই ট্যাগ এইচটিএমএল এর মধ্যে আই ট্যাগ দিলে ইটালিক হয়, যেহেতু আমরা এটার মধ্যে ট্যাগের মধ্যে আমরা এলিমেন্ট কন্টেন্ট দেই নাই, সেজন্য এটা ইটালিক হচ্ছে না। এটার মধ্যে আমরা কোড লিখেছি, মানে এটা দেখা যাচ্ছে যে আমরা ক্লাস ইউজ করেছি, যেটা বডিতে শো করতেছে না, এজন্য এটা ইটালিক হচ্ছে না। জি জি, এরকম এখানে
এটা ইটালিক করার জন্য তো আমি দেই না, এর ভিতরে কিছু দিলাম, দিলে যে মানে এখানে কিছু দিতে হবে এরকম কোনো ব্যাপারও না। ক্লাস থেকে আসছে, এর ভিতরে কিছু কন্টেন্ট না থাকলেও কন্টেন্ট অটোমেটিক ক্লাস সেট করে দিচ্ছে। সিএসএস এর মাধ্যমে কন্টেন্টও দেওয়া পসিবল, দেখেন এই যে এটাও পসিবল। আমরা কিন্তু দেই না এটা, কারণ এখান থেকে কন্টেন্ট দিলে তো ইটালিক হয়ে যাওয়ার কথা না, আমরা তো পরে তো ইটালিকটা চেঞ্জ করতে পারবো সিএসএস এর মাধ্যমে, কিন্তু ফার্স্টে যদি আমরা রটা করি আমার মনে হয় এখানে আইটা ইউজ হচ্ছে আইকন ট্যাগ হিসেবে, সুন্দর সাইট তৈরি করতে পারবেন। আমরা নরমাল ছিলাম, বাট এখন আমরা সুন্দর সুন্দর আইকন ব্যবহার করব। এখানে যত ফন্ট আছে, কোথায় যেন আছে দেখতে হবে, এখানে এত মনে নেই তো না, ওই নামেই যে থাকবে এরকম না, অন্য নামও থাকতে পারে, অন্য কোনো স্পেশাল নামও থাকতে পারে। যাক, সবই এখানে পাবেন। এখানে আপনি যতগুলো আইকন দেখতে পাচ্ছেন সবগুলাই আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা করে দেখেন, এই যে ডেস্কটপ, দেখি ফাফা ডেস্কটপ, খালি ডেস্কটপ যদি বসাই দিই, কোথায় বসাবো এটা? ইউজার থেকে বসাই দিলাম। আচ্ছা, মাউথ স্পিকার সাবরিনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। জি, ভালো আছেন আপনি? ভিতরে ফাঁকা, আমি এই সামনের যে ক্লাসটা, দুইটা ক্লাস কিন্তু এখানে, এটা একটা ক্লাস, কিন্তু আরেকটা ক্লাস। এখানে দিলাম এফ, তাহলে সলিড নাই মেবি, তাহলে থাকলে এটা আসতো, এটা যদি থাকতো তাহলে আসতো এটা। আচ্ছা, তো আমরা ফন্টসম ক্লিয়ার হলাম, আমাদের আরো সামনে আরো অনেক ব্যাপার আছে, আমরা একটু ধাপে ধাপে যাই। ফন্টসমটা আপনাদের থাকলো, এটা আপনারা সবাই একটু দেখে নেবেন, যদি প্রবলেম ফেস করেন তো আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। এটা বলে দিলাম। জি আচ্ছা, ওই যে আমরা যে বিক্রয়.com এ যে দেখলাম যে এই ওরা নিচে কিছু সিম্বল ইউজ করছে, সেটা হলো যে জবের জন্য বা প্রপার্টি, ঘর না হাউস, একটা ঘর, এইগুলো। হ্যাঁ, যে এইগুলো, হ্যাঁ এইগুলো কোথায় পাবো তাহলে? মোবাইল বিক্রয়.com যে লোগোগুলো ইউজ করছে, এই লোগোগুলো কিন্তু ফন্টসম থেকে আসে নাই। বিক্রয়.com কিছু ব্যাপারে আছে যারা একটু মানে, বাদ বাকি ফন্টসম আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে পেজে আছে, তারপরে আমি অন্য একটা ফাইলে দেখাই, তাহলে ভালো হয়, আপনারা আলাদা বুঝতে পারবেন। পরে আপনারা চাইলে ইউজ করলেন, ভিতরে ইউজ করলেন। নিউ টেক্সট ডকুমেন্ট, আমি ওইটার ভিতরে চাইলে দেখাইতে পারতাম, কিন্তু আমি অন্য একটা ফাইল এই জন্য নিলাম যাতে কোডগুলো আপনি আলাদা করে বুঝতে পারেন, এটার জন্য আর কি নিলাম। আচ্ছা, এটাকে এডিট করি, এই যে এডিট, HTML CSS কিছুই লিখলাম না। আচ্ছা, একটু লিখে নি, একদম না লিখলে আবার সমস্যা। হেড, বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ, এই যে HTML ক্লোজ। আচ্ছা, বডির ভিতরে আমি ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে সেটা একটু দেখাইতে চাই। আচ্ছা, একটা ডিভিশন নিলাম, DIV, ডিভিশন। এটা শুরু আছে শেষ আছে সবাই জানি আমরা। এই যে ডিভিশনের ভিতরে কিছু লিখলাম। আচ্ছা, এটাকে রান করি ফায়ারফক্সে, এই যে যতটুকু আসার ততটুকু আসলোই। তো এখন চাই এই ডিভিশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। এই ডিভিশনের ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, তাহলে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড নামে একটা CSS। স্টাইলের ভিতরে আমি নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে CSS। তারপরে তো আমরা সবাই জানি কোটেশন মার্ক হবে, তারপরে URL ভিতর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং ব্র্যাকেটের ভিতর কোটেশন মার্ক দিয়ে আমি যে ফাইলটা আছে সেই ফাইলটার নাম বলে দেব, যদি কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই। এখানে টিউলিপস আছে, এই যে দিলাম, আমি নামটা কপি করে নিয়ে আসলাম এখানে, টিউলিপ। আচ্ছা, দেখেন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি কিন্তু অনেক বেশি, ইমেজটা অনেক বড়, সেজন্য শো করে নাই, মানে অল্প একটু শো করছে। তা আমি ডিভিশনটার হাইট আরো বাড়াই দিই, তাহলে বুঝতে পারবো।
আচ্ছা, ডিভিশনের হাইট সমান হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল। ডিভিশনের হাইট বাড়ায় দিলাম যাতে বোঝা যায় ছবিটা। দেখেন এই যে বোঝা যাচ্ছে। এই যে পিকচারটা এটা কিন্তু ইনসার্ট না, আমি আইএমজি ট্যাগ দিয়ে আনি নাই। আইএমজি ইমেজের ভিতর এসআরসি এইভাবে কিন্তু এটা আমি আনি নাই, এটা আনছি সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে। এটা কিন্তু একটা ডিভিশন, এই ডিভিশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। এবার আমার ক্লাসে আমার এসে ফেরত যাই, এই যে হেডারটা দেখতে পাচ্ছেন, চাই এই হেডার বাই ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড হবে। এই যে ফুটারটা দেখতে পাচ্ছি, এই ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তা আমি কি করলাম, আমার যে ইন্ডেক্স ফাইলটা, এখানে ফুটার কোথায়, এই যে ফুটার, এখানে সিএসএস দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর দিলাম ইউআরএল এর ভিতরে। এখানে একটা জিনিস একটু নোট করেন, কাইন্ডলি সবাই একটু কেয়ারফুলি শোনেন। দেখেন আমি স্টাইল সমান সমান এখানে কি দিলাম কিন্তু দুইটা কোটেশন মার্ক, এখানে দুইটা কোটেশন মার্ক, খেয়াল করেন। এইবার এই ইউআরএল এর ভিতরে কিন্তু আমার কোটেশন মার্ক দেওয়া লাগবে। বাইরে যদি ডবল কোটেশন মার্ক দিই তাহলে ভিতরে সিঙ্গেল কোটেশন মার্ক, যদি ভিতরে বাইরেও ডবল কোটেশন ভিতরেও ডবল কোটেশন দেই তাহলে এটা কাজ করবে না, এটা কাজ করবে না। যদি বাইরে দিই ডবল কোটেশন তাহলে ভিতরে দিতে হবে সিঙ্গেল, মনে রাখেন এটা। বাইরে যদি সিঙ্গেল দেন ভিতরে দিবেন ডবল। আচ্ছা, টিউলিপ ওই সে ফাইলটা নামটা এই যে tulip.jpg, এই যে বলে দিলাম tulip.jpg। এটা কিন্তু কোনো ইমেজ অ্যাট্রিবিউট থেকে আসে না, স্টাইল থেকে আসছে। রিলোড দেই, দেখেন এই যে আমার হেডারের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে ইমেজটা, এই যে ফুটারের ব্যাকগ্রাউন্ডে। আমরা কি সবাই বুঝতে পারছি সবাই? তো এইটাকে বলা হয়, জি এইটাকে বলা হয় আপনার ব্যাকগ্রাউন্ড। আমি আরেকটু মজার কিছু ব্যাপার দেখাই। ভাই একটা কোশ্চেন, এটাকে আমি তো এক্সটার্নাল সিএসও আমি দিতে পারতাম। যে কোনো সিএসএস তো এক্সটার্নাল নাথিং। আমি ইন্টারনাল একটা ব্যাপার আর ইনলাইন একটা ব্যাপার, কিন্তু এক্সটার্নাল সিএসএস বলতে আসলে কোনো সিএসএস না, জাস্ট লিঙ্কিং। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এখানে এই ফুটারে না দিয়ে আপনি কি করলেন, একটা ক্লাস ক্রিয়েট করলেন। ক্লাস এই যেমন ফুটার, এই যে ফুটার নামে তো ক্লাস অলরেডি করাই আছে, তো ফুটারের ক্লাসে যদি এটা বলে দিই তাও একই কথা, এটা বাদ দিয়ে দিলাম টোটাল। এই তো ফুটার আমার ক্লাস করা ছিল, ফুটার নামে একটা ক্লাস করা ছিল। এই স্টাইলে চলে যাই, স্টাইল যেটার ভিতরে আমি যত সিএসএস সবগুলো রাখছিলাম। তো এখানে দেখি ফুটার কই আছে, এই যে ফুটার। তো এখানে যদি আমি ওই স্টাইলটা বলে দিই ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এটা যদি বলে দিই সেম একই কাজই হবে, একই কাজই হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমি যে ব্যাকগ্রাউন্ডটা করছিলাম এটা বাদ দিয়ে দিই, আমি এটুকু বাদ দিই, এই স্টাইলটা বডিতে ব্যবহার করি। টোটাল কিন্তু এই যত এইচটিএমএল আমরা লিখলাম সব কিসের ভিতর, বডির ভিতরে। তো আমি চাই টোটাল বডিটা একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর আসবে, তাহলে আমি সরাসরি বডির ভিতরে আমি একটা স্টাইল, আমি ইনলাইন সিএসএস করতেছি তাতে বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তা আমি সরাসরি ইন্টারনাল সিএসএস ক্লাস নেম দিয়ে করি, তাহলে বেটার হয়। ক্লাস সমান সমান নাম দিলাম বডি ডিজাইন। আচ্ছা, হেডের ভিতরে আমি একটা স্টাইল করে ফেলি। আচ্ছা, ক্লাস নেম কি নেম, বডি ডিজাইন। আচ্ছা আমিন ভাই, আমরা যখন কাজ করব তখন কি এই আমরা এক্সটার্নাল সিএসএস দিয়ে সবকিছু করব নাকি ইন্টারনাল এক্সট্রা ইনলাইন এগুলা দিয়ে করব? আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আপনি একটা এক্সটার্নাল সিএসএস রাখবেন, কিন্তু আপনার হঠাৎ হঠাৎ করে অনেক ডিজাইন করা লাগে। তো আপনি যদি একটা ওয়েবসাইটকে কন্টিনিউসলি ডেভেলপ করতে থাকেন তাহলে আপনি এই হেডারের ভিতরে রাখবেন, হেডারের ভিতরে রেখে ডিজাইন করবেন। যখন ওয়েবসাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তখন আপনি ডিজাইনগুলোকে এক্সটার্নালে ঢুকাই দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা জি। আচ্ছা, তো ডিজাইনে একটা সিএসএস দিয়ে দিলাম বডি ডিজাইনের ভিতরে, আর এখানে আর এটাকে ডিভিশন দরকার নেই। তো আমি কি করলাম, বডিকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখছেন এই যে বডিকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। সেভ করি, রিলোড করি, দেখেন টোটাল বডিটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম দেখতে পাই যে টোটাল বডিটা
সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, একটা শেডিং, আমরা ইন্টারনেটে গ্রেডিয়েন্ট লিখে সার্চ দেই বা ওয়েব বড় একটা এইচডি ব্যানার লিখে সার্চ দেই, তাহলে কিন্তু অনেক পিকচার পাবো। এইচডি ব্যাকগ্রাউন্ড, আমি ইন্টারনেটে যদি সার্চ দিই, আমি সাপোজ বড় একটা ব্যাকগ্রাউন্ডকে আমি আমার ওয়েবসাইটে ইউজ করব সরাসরি টোটাল বডির ব্যাকগ্রাউন্ড হিসাবে, তখন আমি যদি চাই তাহলে ইউজ করতে পারি এটা। সাপোজ আমি একটা সুন্দর, এখানে এত মডার্ন এখন তো পাচ্ছি না একটাও সুন্দর সুন্দর মডার্ন ডিজাইন, এইটা ইউজ করলাম সাপোজ, তাও খুব বেশি না, 600 পিক্সেল, তার মানে খুব ভালো না। আচ্ছা, তাই ব্যবহার করি। আমি কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করলাম ঝামেলা না করে। এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড, রিনেম, নাম যা থাকুক সমস্যা নেই, এই নামটাই কপি করে দিয়ে দিই। আচ্ছা, টিউলিপসের জায়গায় ওইটার নাম বসায় দিলাম। রিলোড করি আমাদের ডিজাইনটা, এই যে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। এইখানে একটা সমস্যা সবাই ফেস করবেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কারণ 600 পিক্সেল, 600 পিক্সেল তো নাই ডিসপ্লেতে, আরো অনেক বড়। তো ডিসপ্লে বড় বলে কিন্তু পাশাপাশি একবার শো করছে, আবার শো করছে, আবার শো করছে, এটাকে বলা হয় এক্স রিপিট, এটাকে বলা হয় এক্স রিপিট। এই ব্রাউজারের টপ লেফট একদম কর্নার থেকে এক্স এন্ড ওয়াই দুইটা হিসাব শুরু হয়। এইখান থেকে ডান দিকে যত যাব সেটাকে বলা হয় এক্স পজিশন, বাম দিকে যত যাব এটাকে বলা হয় ওয়াই পজিশন, এক্স এন্ড ওয়াই। তো এইটা তো আমাদের মাপজপের ব্যাপার, একটু অ্যাডভান্স হতে গেলে তখন আমাদের এটা লাগবে। বাট আমি যদি চাই এই ছবিটাকে টোটাল শো করব, টোটাল উইন্ডোতে শো করব, তাহলে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের আরো একটা সিএসএস, সেটা নাম হলো ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। জাস্ট এইটুকু অ্যাড করে দিব। একটা তো দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবার দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজ, আরো একটা সিএসএস, যে ব্যাকগ্রাউন্ডের সাইজ হবে কভার। আচ্ছা, এবার রিলোড করি, দেখেন টোটালটা বিশাল, যত ডিসপ্লে যত বড়, আরো তো নিচে আছে ফুল স্ক্রিন শো করছে। যদি আমি চাই তাহলে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কভার। আমরা কি বুঝতে পারছি সব ভাই? জি ব্যাকগ্রাউন্ডে মুফিদ ভাই বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, অপাসিটি যদি করতে চান তাহলে আলফা এবং ফিল্টার, দুইটা ফিল্টার আছে, দুইটা ফিল্টার দ্বারা অপাসিটি কমাইতে বা বাড়াইতে পারবেন। আর আরো একটা ব্যাপার আছে, সেটার দ্বারা করা পসিবল, তবে এখন এই মুহূর্তে ফিল্টার দেখাইলাম না, কারণ দুইটা রিলেটিভ ব্যাপার আছে, সেই জন্য আমি এখন অপাসিটিটা দেখাইলাম না। অপাসিটি এন্ড ফিল্টার দুইটা সিলেক্ট করতে হবে এটা করার জন্য। তো এটা আমি কোশ্চেন আছে। জি এটা তো বলেন। ফটোশপ দিয়েও করা যায়। জি বলেন। সাহেব জি, আচ্ছা ভাই, যে আমাদের যে ফোল্ডার, ব্যাকগ্রাউন্ডের ফোল্ডার যেগুলা, ওরা তো আমরা আলাদাভাবে ইমেজ নামিয়ে তারপর আমাদের ফোল্ডারে রেখে তারপর আমরা এগুলো এডিট করছি। তো আমরা যখন জি, কোনো কিছু মানে সেন্ড করবো কাউকে, ওগুলা সহ তো সেন্ড করতে হবে, সেক্ষেত্রে কিভাবে অবশ্যই করবো? অবশ্যই। হ্যাঁ, আপনি কম্প্রেস করে পাঠাবেন, মানে আপনি জিপ ফাইল টোটালটা করে? কম্প্রেস, হ্যাঁ জিপ ফাইল করে পাঠাবেন, কারণ একটা ওয়েবসাইটের একটা ফাইল না, একটা ওয়েবসাইটের এরকম কত শত ফাইল থাকবে। শুধু আমি এখনই তো বাড়ায় দিলাম, দেখেন আমার এই ওয়েবসাইট এখন কত ফাইল, ফন্টসম অ্যাড করছি, তার মানে শুধু ফন্টসমের ভিতরে আছে 1600 ফাইল। এই শুধু ফন্টসমের ভিতরে দেখেন, এই যে ফাইল দেখেন, মাত্র 13 মেগাবাইট এক্সট্রাক্ট করার পরে কিন্তু ফাইল দেখছেন 1680টা ফাইল। তাহলে আপনার এই ফাইলটা, ওয়েবসাইটটা অলরেডি 1600 ফাইলের বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? জি, বুঝতে আচ্ছা, পারছি আচ্ছা, হ্যাঁ জি, আরো অনেক ফাইল থাকবে, আমরা এখানেও পুরো টোটাল টেমপ্লেট করি নাই, আমরা এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো এখনো করতে হবে। ঠিক আছে, আমি যা যতটুকু দেখানো হলো ততটুকুর ভিতরে কি কারোর কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা? ব্যাকগ্রাউন্ডের বিষয়টা যদি আবার একটু বলতেন ভালো হতো। কিসের ব্যাপারটা? ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে প্রথম থেকে যে জিনিসটা বলছেন, এটা একটু এটা একটু মিস করছি ওই জন্য। বাদ দিয়ে আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রান করি, রিলোড দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে, এটা কিন্তু বডির ব্যাকগ্রাউন্ড কালার। আমি বডিটাকে, টোটাল বডিটাকে কালার করে দিলাম, যেমন বিক্রয়.com, বিক্রয়.com যান, বিক্রয়.com কিন্তু বডি কিন্তু সাদা না, এটা কিন্তু একটু অন্য কালার, খেয়াল করে দেখবেন। আসতে মাঝে মাঝে এত দেরি করে।
দেখেন এই যে বিক্রয়.কম ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতর আগের বার আমরা ইমেজ ইউজ করছি, তো এইবার ইমেজ না, আপনি গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, তারপর অপেরা মিনি, এইসবের ইন্টারনাল কিছু ব্যাপার আছে যেটার মাধ্যমে যেটাকে বলা হয় লিনার গ্রেডিয়েন্ট বলেন, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলেন, এইগুলোর মাধ্যমে একাধিক কালারও ব্যবহার করতে পারবেন কি আকারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউআরএল না ইউজ করে লিনার গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এবার রিলোড করি, দেখেন একটা গ্রেডিয়েন্ট আসছে, গ্রেডিয়েন্টটা কিন্তু এই যে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আচ্ছা অনেক বেশি আসছে, যেহেতু এখানে ডিফাইন করে দেওয়া নাই সেজন্য অনেক বেশি আসছে। তো আমি হাইটটাও বলে দিই, হাইট আচ্ছা দেখেন হাইটটা বলে দিলাম। এখানে কিন্তু সরাসরি একটা গ্রেডিয়েন্ট দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন। কালারের হাইট আর একটু ছোট করে দিন, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। 200 পিক্সেল। দেখেন এই যে টোটাল কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। তো আমি চাইলে এরকম কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। বিক্রয়.কম এ চাই, বিক্রয়.কম এর এই বাটনটা খেয়াল করে দেখবেন, আপনার মাউস নিয়ে আসেন, দেখতে পারবেন এটা কিন্তু একস বা টোটাল হলুদ কালার বা ইয়েলো কালার কিন্তু না, একটু উপরে এক কালার নিচে আর এক কালার আছে। এখানে এই যে ট্রাই ইট নাও বাটনটা খেয়াল করে দেখেন, এখানে এক কালার, বাম পাশে আর এক কালার। এই বাটন গুলো কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়, তাহলে জিনিসটা আরো সুন্দর বোঝা যায়। আমরা কি গ্রেডিয়েন্টটা বুঝতে পারছি সবাই? গ্রেডিয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। আচ্ছা আমি এখানে আমি ইন্টারনেটে যদি সার্চ দেই, আমি একটু দেখাই আপনাদের। ইন্টারনেটে W3 স্কুল নামে একটা সাইট আছে, W3 স্কুল। এই যে W3 স্কুল, এখানে প্রচুর আপনি রিসোর্স পাবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, W3 স্কুল ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে যদি সার্চ দেই, আচ্ছা সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি W3 স্কুল থেকেই দেখাই আপনাদের। এখানে আপনারা রিসার্চ করার অনেক কিছু পাবেন, আমি যেহেতু এখানে বলে দিলাম, তারপর আপনাদের ইউজ করা কোনো নাথিং। দেখেন এখানে অনেক রিসোর্স আছে, চাইলে আমি রিসোর্স গুলো ইউজ করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি যে কোডটা দিয়ে করতেছি, আমি দিয়ে দিচ্ছি এখন এই ফাইলটা চ্যাটে, আপনারা সবাই একটু ডাউনলোড করে রাখেন। ব্যাকগ্রাউন্ড নামের সেটা এখানে আমার কিভাবে ইউজ করবেন সেটা একটু বলে দিই। আমি একটা ফাইল যেটা দিয়ে করাইলাম আপনাদের, এই যে ব্যাকগ্রাউন্ড HTML, এটা আপনাদের দিয়ে দিচ্ছি, তাহলে ওটার ভিতরে আপনি সব পাবেন, আপনারা দেখে নিবেন। এই যে এখানে আছে, তো এটা ইউজ করবেন কিভাবে আমি করে দিই, তাহলে আরো বেটার হয়। আলাদা করে দিই, ডিভিশন ক্লাস, এখনো মাউথ স্পিকার অন আছে কার? একটু কাইন্ডলি মাউথ স্পিকার অফ করে দিন। আচ্ছা গ্রেডিয়েন্ট অন, গ্রেডিয়েন্ট 2, আমি আলাদা নাম করে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। 3 4, এটা আবার ক্লাস দেয় না, হ্যাশ দেওয়া। হ্যাশ মানে কি আব্দুল খালেক ভাই? হ্যাশের মানে কি? খালেক ভাই আছেন আপনি? আছে, হ্যাশের অর্থ আমি ক্লিয়ার না। মুফিদ ভাই আছেন? হ্যাশ মানে ভাই নো লিংক এরকম কিছু? হ্যাঁ ভাই, এখানে আসলে আইডি মিন করা হচ্ছে, আইডি। আচ্ছা আমরা একটা ইউজ করছি ক্লাসের দ্বারা ডট দ্বারা ক্লাস বোঝায়, আমরা ক্লাস সমান সমান ওটা নাম বলে দেই। তো এই ডটের জায়গায় যদি হ্যাশ দেই তাহলে এইখানে ক্লাস না, এখানে বলতে হবে আইডি। এই হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারছেন?
আচ্ছা হ্যাশ হলে আইডি। হ্যাঁ, হ্যাশ হলে আইডি। সিএসএস হ্যাশ হলে আইডি। আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু সবই আমরা ক্লাস শিখছি, তাহলে ক্লাস দিয়ে করি। এগুলো ডাজেন্ট ম্যাটার। আইডি অনেক সময় লাগে কেন, আপনার বিভিন্ন সময় জাভাস্ক্রিপ্টে কল করতে গেলে আইডি লাগে, এটার জন্য আইডি বেসিক্যালি ব্যবহার করা হয়। আচ্ছা, গ্রেড অন মানে গ্রেডিয়েন্ট অন, আমি সংক্ষেপে নাম দিছি ক্লাস। আমি এগুলো টোটালটা দিয়ে দিচ্ছি আপনাদের। 2 2 আলাদা আলাদা প্রত্যেকটা ডিভিশনে এক একটা সিএসএস আমি অ্যাপ্লাই করছি, এই হচ্ছে ব্যাপার। 3 ভাই রিসোর্স গুলো আমাদের দিয়ে দিন। যে আপনাদের দিব বলেই আমি এরকম আমি করে দিচ্ছি আলাদা আলাদা, যাতে বুঝতে পারেন। 4 এই যে আলাদা আলাদা দিয়ে দিলাম। এবার রিলোড করি, দেখেন এইটা একটা একটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এক একটা এক একজন। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরকম আলাদা আলাদা গ্রেডিয়েন্ট আছে। আপনি এগুলো ব্যবহার করা শিখবেন। এই যে যেটা ব্যবহার করলাম দেখেন, এইটা আমি গ্রেড 4 সিএসএস। আচ্ছা, গ্রেড 4 কোনটা? এই যে গ্রেড 4, এই সিএসএসটা কপি করলাম। আমি কিভাবে এটা ইউজ করবেন সেটা দেখাচ্ছি। কপি করলাম। এখন আমরা তো অলরেডি বিক্রয়.কম ডিজাইন করেই ফেলছি। এই বাটনটাকে বাটনে রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। তো এটার ভিতরে সুন্দর সুন্দর কালার দিছিলাম আমরা অলরেডি। আচ্ছা, এইটা না, এইটাই দিই। এই যে সেকশনটা আছে ইনস্পেক্ট এলিমেন্ট দিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে এখানে পেস্ট করে দিলাম। দেখেন সুন্দর করে রেডিয়াল পেস্ট হয়ে গেছে। যদি কোনো বাটনে আমি চাই, বাটন এরকম বাটনে যদি চাই তাহলেও দিতে পারবো। রাইট ক্লিক করে ইনস্পেক্ট, মানে এরকম ভাবে তো দিব না, আমি সরাসরি সিএসএস ব্যবহার করব। আমি লাইভ আর কি এরকম দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড বাদ, সব ব্যাকগ্রাউন্ড বাদ, আর একটা কই ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এখানে পেস্ট করে দিই, নিচে যে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড পেস্ট হয়ে গেছে, এই যে কালারটা এটা পেস্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা চাইলে এইসব সিএসএস বিভিন্নখানে অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর ডিজাইন করব। কালার পছন্দ হয় নাই, কালার তো আপনি জানেন, এই যে রেডিয়েন্ট রেড, ইয়েলো, কালার রেডের জায়গায় অন্য কিছু বসাই দেন, হয়ে গেল। বানানো শিখতে হবে আপনার, এগুলো আপনার বানানো শিখতে হবে। আশা করি আমরা সবাই ক্লিয়ার হইছি। তো ব্যাকগ্রাউন্ড ভিজিটে ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি, আপনারা এখনই ডাউনলোড করে আমিন নেন। ভাই একটা প্রশ্ন আছে ভাই। জি, আচ্ছা, রেডিয়াল এইচটিএমএল কোথায় ছিল? ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু দিয়ে দিছি আপনার চ্যাটে, কিন্তু বিজি নাম দিয়ে আমি কিন্তু এইচটিএমএল ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন, ওর ভিতরে ব্যাকগ্রাউন্ড গুলো আছে। আচ্ছা, আরেকটা ফাইল নিলাম, সেটা নাম দিলাম পজিশন। পজিশন কি দেখানো হয়েছে আপনাদের? আচ্ছা, পজিশন নামে আরো একটা ফাইল নিলাম, এডিট। এখানে আমার স্টাইল লাগবে না মেবি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লাগবে না, বাদ দিয়ে দিই। বডির ভিতরে ক্লাস দরকার নেই। এখন আমরা যেটা দেখব সেটার নাম হলো পজিশন। আপনি যখন কাজ করতে যাবেন লেআউট নিয়ে, লেআউটের ভিতরে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তো আমাদের অনেক ধরনের পজিশন আছে, তার ভিতর 3টা মোস্টলি ইউজ হয়। সেই 3টা বা 4টা পজিশন আমি একটু বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। কিছু জিনিস আছে আমি আপনাদের আপাতত স্কিপ করে যাচ্ছি, তো কারণ নেওয়ার ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, সবাইকে আমি সবকিছু দেখাইতে পারতেছি না আসলে, কারণ আমি জানি যে কারা কি নিতে পারবে বা কার কি বুঝতে সমস্যা হবে। তো আমি দেখাই ধাপে ধাপে, আস্তে আস্তে দেখাই। নিলাম একটা H1, সাবরিনা ম্যাডাম শুনতে পাচ্ছেন? সাবরিনা ম্যাডাম, ম্যাডাম কি লাইনে আছেন? ইব্রাহিম ভাই কি আছেন? ইব্রাহিম ভাই মেবি নাই। কৌশিকী ম্যাডাম কি আছেন আপনি? জি স্যার, আসছি আমি। জি, বুঝতে পারতেছেন আপনি? জি স্যার, বুঝতে তো পারতেছি, আজকের গুলো সবকিছুই বুঝি, কিন্তু প্রিভিয়াস ক্লাস নিয়ে কিছু কোশ্চেন ছিল, ওগুলো আমি পরে বলবো, সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যাগুলো পরে বলেন। আচ্ছা, হেডার H1 নিলাম, এর আগে কিছু ব্রেক ইউজ করি, BR ব্রেক, এর পরে কিছু ব্রেক ইউজ করি।
তারপর এর মাঝখানে লিখলাম একটা নিলাম প্যারাগ্রাফ। আচ্ছা, লিখলাম দিস ইজ হেডার। এখন এখানে স্টাইল, বা আমি সরাসরি ক্লাস ইউজ করি, ক্লাস সমান সমান টেস্ট। আচ্ছা, একটা ক্লাস নিয়ে নিলাম পজিশন টেস্ট দিয়ে। এত কঠিন কিন্তু না, এত জটিল কিন্তু না, এত কিছু করাও লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। কারণ তিনটা জিনিস যখন একই জায়গায় বুঝাইতে যাবো তখন কিছু পার্থক্য দেখাইতে হবে আপনাদের, এই জন্য মূলত আমি আলাদা করতেছি। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এটাকে যতটুকু লিখলাম ততটুকু আমি ফায়ারফক্স ওপেন করি। একদম ইজি ব্যাপার, আপনারা এতটুকু যা করলাম এতটুকু আপনাদের কাছে নাথিং, এই যা করলাম এটা আপনাদের কাছে নাথিং। তো এখন এটা কিন্তু কোনো পজিশন অ্যাপ্লাই এখন পর্যন্ত আমি করি নাই। তো আমি এখানে কি করলাম, কিছু পজিশন অ্যাপ্লাই করি, আরো কিছু ব্রেক দেই। ব্রেক বেশি লাগবে কারণ আমার নিচে যাইতে হবে, নাহলে কাজ বুঝাইতে পারবো না। রিলোড, এই যে নিচে যাচ্ছি দেখেন অনেক কিছু, যেহেতু ব্রেক দিছি তাহলে নিচে অনেক কিছু আছে। হাইটস হেডার, এটার ভিতর কোনো পজিশন দেওয়া নাই। রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট, রাইট ক্লিক করে ইনস্পেক্ট, আমি সরাসরি লাইভেই আপনাদের দেখাই। এবার অ্যাড করলাম পজিশন, পজিশনের ভিতর দিলাম ফার্স্টে অ্যাবসোলুট। অ্যাবসোলুট পজিশন যখন দেওয়া হবে তখন এইটার হাইট ওয়াইড ফুল থাকবে না, যতটুকু সেকশন, যতটুকু লেখা, যতটুকু কন্ট্যাক্ট ততটুকু হাইড হবে। আর পজিশন অ্যাবসোলুট ব্যবহার করা হয় এই পজিশনের ভিতরে ইন্টারনাল আবার পজিশন রিলেটিভ ব্যবহার করার জন্য। আমি আপনাদের বলছিলাম যে উপরে এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই শুরু হয়। তো আমি একটা ডিভিশনের উপরে বললাম টপ টপ টোটাল টপ উপর থেকে এতখানি ডিস্টেন্স হবে, এটা একবার বললাম। কিন্তু যদি কোনো ডিভিশন পজিশন অ্যাবসোলুট ব্যবহার করা হয় তার ভিতরে আবার নতুন করে এক্স ওয়াই শুরু হয়, তার ভিতরে নতুন করে আবার এক্স ওয়াই শুরু হয়। যেমন এইখান থেকে এক্স ওয়াই শুরু হলো, টপ বললাম 5 পিক্সেল, তার মানে এখান থেকে শুরু হবে। কিন্তু একটা ডিভিশন করলাম পজিশন অ্যাবসোলুট, তার ভিতরে আরো একটা ডিভিশন দিলাম পজিশন রিলেটিভ। তো যেটা পরে রিলেটিভ দিলাম সেটার উপর থেকে আলাদা নতুন করে এক্স ওয়াই শুরু হবে। একটু জটিল মনে হইতে পারে, বাট এখন জটিল মনে হলে মাথায় নেওয়ার দরকার নাই, কারণ অ্যাবসোলুট আমাদের এখন এই মুহূর্তে লাগবে না, আমি অন্যগুলো মাথায় নিই। মাথায় গেলে এইটুকু রাখেন যে অ্যাবসোলুটের ভিতরে আবার রিলেটিভ ইউজ করা যায় এবং এটার জন্য মূলত অ্যাবসোলুটটা ব্যবহার করা হয়। আচ্ছা, পজিশন অ্যাবসোলুটের পরে আমি দিলাম ফিক্সড, পজিশন ফিক্সড। ফিক্স যখন দিলাম দেখেন আমি উপর নিচ যাই না কেন এ কিন্তু ওর জায়গায় আছে, এ কিন্তু নড়তেছে না, এ কিন্তু নড়তেছে না, এ ওর জায়গায় ফিক্সড আছে, এটাকে বলা হয় পজিশন ফিক্স। আপনি চলে যান hostmite.com। আচ্ছা, হোস্টমাইট আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি নাকিব ভাই? জি পাচ্ছি। অরূপ ভাই কি আছেন? অরূপ ভাই কি একটু পরে আসছেন? অরূপ ভাই কি একটু পরে আসছেন নাকি? না না, আমি প্রথম থেকে আছি। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা হয় নাই। জুলফিকার ভাই, খান জুলফিকার ভাই আছেন সাথে? শরীফুল ইসলাম ভাই আছেন সাথে? জি ভাই আছি। আপনি কয়বার আছেন? একবার আছেন না দুইবার আছেন? একবারই আছি। না, শরীফুল ইসলাম দুইজন দেখা যাচ্ছে, এই জন্য বললাম। শরীফুল ইসলাম আমি। আচ্ছা, আর একজন আছে যে অন্য কেউ হতে পারে। আচ্ছা, আমি শরীফ তাহলে তিনজন, শরীফুল ইসলাম, শরীফুল, আরো একজন শুধু শরীফ, সবাই শরীফ। শরীফ মানে হচ্ছে কি নিষ্পাপ নাকি ভদ্র? ভদ্র, আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভদ্র। আচ্ছা, আমি হোস্ট মাইটে আসলাম এটা দেখানোর জন্য। দেখেন হোস্ট মাইটের নতুন একটা অফার, হ্যাপি নিউ ইয়ার, যদিও নিউ ইয়ার চলে গেছে বহুত আগে, তাও একটা অফার দিয়ে রাখছে, হ্যাপি নিউ ইয়ার, 50% ডিসকাউন্ট। তো এই ওয়েবসাইটে একটু নিচে যাই, দেখেন আমি যতই নিচে যাচ্ছি ও কি নিচে যাচ্ছে, ও কিন্তু উপরেই আছে। এইটা যদি চাই ব্যবহার করতে তাহলে আমি ইউজ করব পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড, আপনারা লাইভ আশা করি বুঝতে পারছেন। এরকম একটা ডিভিশন তৈরি করতে হবে, এই ডিভিশনের ভিতরে এই যে ডিজাইন বলেন এগুলো একদম নাথিং, কালার হোয়াইট, তারপরে
টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে চলে আসলো। এটা করা আপনাদের কাছে কোনো ব্যাপার না বলে মনে করি, তারপরে আপনারা দেখে নেবেন এটা। মিন ভাই আচ্ছা। একটু বলি, সেটা বলেন। হচ্ছে পজিশন ফিক্সড কি দিব হলো যেই হেডার ডিপের মেইন ডিপটাকে। না না না, হেডার তো এটা আলাদা, নিচে হেডার আলাদা, এটা আলাদা একটা ডিভিশন। সেই ডিভিশনটা শুধুমাত্র পজিশন ফিক্স দেওয়া, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এটার যে ডিপটা থাকবে, যেটা আপনি বলতেছেন যে আলাদা যে ডিপটা দেখা যাচ্ছে, ওই ডিপটাকে, ওই মেইন ডিপটাকে দিব হলো পজিশন। না না, মেইন ডিপটা দিবেন না, এখানে কিন্তু ডিভিশন অনেকগুলো, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা কিন্তু হেডারের অংশ না। এরপরে এটা হেডারের অংশ, এই যে বাদ বাকি এটার মধ্যে আমি একটা বলি, যেমন এখানে যেমন একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে যেমন এই যে এইচ এর মতো যে একটা লোগো আছে, তারপরে হ্যাপি নিউ ইয়ার, এইগুলা তো আপনারা এটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো না আলাদা আলাদা ডিপ করে দিব? তিনটা ডিপ থাকবে, এই তিনটা ডিপের আপনি 3টা করেন 5টা করেন, এটা তো ডাজন্ট ম্যাটার। মেইন যে ডিভিশন ওইটাকে পজিশন দিব, ওইটাকে পজিশন দিবেন। Right, ওইটা আমি দিলে বুঝতে পারছি। ওর ভিতরে যা আছে সব অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখানে দিলাম, এই যে এখানে দিলাম, কই আমাদের ফাইলটা কোথায় গেল? এই যে এবার এখানে পজিশন ফিক্স দেওয়া হয়েছে। এবার আপনি হাইট ওয়াইড যদি বলে দেন, যেমন ওইটার মতো যদি করতে চাই, ওয়াইড যদি বলে দিতে চাই 100%, 100%, যেমন ওইটাই আছে। এই যে আমি উপরে যতই যাচ্ছি এ কিন্তু 100% আছে, যেমনটা এই ওয়েবসাইটে দেখাইলাম আপনাদের। তারপরে টপের একটা ব্যাপার আছে, টপ যদি আমি দিতে চাই 0 পিক্সেল, এই যে 0 পিক্সেল দিয়ে দিলাম, যেমন এইখানটা আছে, দেখছেন? তো আমি তাহলে উপরে ফিক্স হয়ে গেল, পজিশন ফিক্স, টপ 0, ওয়াইড 100%, তাহলে একদম উপরে ফিক্স হয়ে যাবে। উপরে এই বাদ বাকিটুক নাই কেন? কারণ এই যে বডি আর মার্জিন 0 করা হয় না, রিসেট করা হয় না, এই জন্য উপরে গ্যাপটুক আছে, না হলে একদম বডির সাথে এটার মতো মিলে দিত। তার মানে আপনি এইটা কোথায় দিবেন সেটা ডাজন্ট ম্যাটার, সিএসএস ম্যাটার, সিএসএস এর দ্বারাই সবকিছু করবেন। তো এইটাকে বলা হয় পজিশন ফিক্সড। আমরা কি বুঝতে পারছি সবাই এটা? আচ্ছা, এবার আরো একটা পজিশন আছে, যে পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হয় স্টিকি পজিশন। এটাকে বলা হয় স্টিকি পজিশন। আমি এটাকে রিলোড দিয়ে আগের মতো করে নেই। স্টিকি আর ফিক্সড প্রায় সিমিলার, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো বিক্রি.কম এ যে আমি অল বিজ্ঞাপনে আসলাম, এখানে বিজ্ঞাপন শো করে নাই, আমি একটু রিলোড দেই, বিজ্ঞাপন না শো করলে দেখানো যাবে না। এদের এখানে এটার ব্যবহার আছে, কোথায় গেল? এই যে এবার আসছে, এই যে বিক্রি.কম এ আসলাম, একটু কেয়ারফুলি নোটিস করেন, এই যে ম্যাক্স প্রো একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ম্যাক্স প্রো বিজ্ঞাপনটা। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি যখন উপরে নিচে যাচ্ছি ম্যাক্স প্রোর বিজ্ঞাপনটা আমার সাথে কিন্তু উপর নিচে যাচ্ছে, কিন্তু যখন আমি একদম উপরে চলে গেলাম এবার কিন্তু ও আর উপরে উঠতেছে না, ও কিন্তু ওইখানে স্থির হয়ে গেছে। এই যে আমি যতই নিচে যাচ্ছি ও কিন্তু ওইখানে, আবার একদম নিচে চলে গেলাম, এই যে কিছু পজিশন যাওয়ার পরে গেল, আবার উপরে যাচ্ছি, দেখেন উপরে আসলো, এবার কিন্তু ওর নিচে চলে যাওয়ার কথা, সব নিচে যাচ্ছে, ও কিন্তু যাচ্ছে না। আবার উপরে যাই, যাইতে যখন পজিশন ঠিক হয়ে গেল আবারও নিচে আসছে। এই পজিশনটাকে বলা হয় স্টিকি পজিশন। আঠালো, স্টিকি মানেই তো আঠালো, আঠার মতো লাগে যে এক এক জায়গায়, এইটার জন্য ব্যবহার করব আমরা স্টিকি পজিশন। আমি এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ইট ইজ হেটার, কোনো পজিশন নাই এখন, এই যে নরমাল কোনো পজিশন নাই, তো আমি ইনস্পেক্ট দিয়ে এখানে পজিশন সেট করলাম, পজিশন স্টিকি হয়ে গেল, স্টিকি পজিশন। এখন আমি এটাকে উপরে উঠাই, দেখেন। আচ্ছা, পজিশন স্টিকি দিলে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো টপটাকে আপনাকে দিতে হবে, টপ দিলাম 5 পিক্সেল। আচ্ছা দেখেন, আমার এমনি নর্মাল যেরকম আছে সবই ঠিক রকম আছে, তো আমি মুভ করতে করতে যখন উপরে চলে যাচ্ছি, আর আরো কিন্তু নিচে যাব, আমার হেডারটা উপরে চলে আসতেছে, আরো নিচে যখন যাচ্ছি দেখেন এইবার কিন্তু হেডার আর নড়তেছে না, হেডার ওইখানে ফিক্স হয়ে গেছে, আমার অন্যান্য কন্টেন্ট গুলো উপরে নিচে যাচ্ছে। আচ্ছা, একদম নিচে চলে আসলাম, ঠিক, আবার উপরে যাই, আমার কন্টেন্ট গুলো না নড়তেছে, ভালো কথা, নড়তে যখন ওর পজিশন আসতেছে তখনও নিচে নামতেছে। সেম জিনিসটা এখানে বিক্রয়.কম এ হচ্ছে। তো আমরা কি স্টিকি পজিশনটা বুঝতে পারছি নাকি আরো বলা লাগবে বলেন? করে দেখতে হবে, সবকিছু একদম সরাসরি লাইভে যে বুঝতে পারবেন এরকম না, করে দেখবেন, নোট করার অভ্যাসটা করেন, স্টিকির সাথে টপটা করতে হবে, টপ দেওয়া লাগবে, এইটা হচ্ছে মেন টপিকস। এরপর আপনি নিজে কি মার্জিন টপ নাকি, মানে টপটা কি মিন করতেছে? এই টপটা টোটাল টপ, ওই যে এক্স ওয়াই বলছিলাম, এক্স ওয়াই যখন পজিশন স্টিকে দিলেন
এই টপটা হচ্ছে এই টোটাল ডকুমেন্টের বডির উপরের থেকে টপ কত দেখছেন, এইখান থেকে উপর থেকে ওয়াই হচ্ছে টপ 5 পিক্সেল। এই যে দেখেন, এই যে মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 পিক্সেল। আচ্ছা, আমরা 5 পিক্সেল সবাই শূন্য করতে পারি না? শূন্য পিক্সেল দিতে পারি, বাড়াইতে পারি, যে বাড়াই দিলাম। এই বাড়ার এই টপটা কিসের, এই টোটাল বডির থেকে, মার্জিন না কিন্তু, টোটাল ডকুমেন্টের উপর থেকে। এবার যদি দেই লেফট যদি দেই লেফট 12 পিক্সেল, এই যে 12 পিক্সেল দিলাম, এটা কিন্তু কোথায়, এটা বাম সাইডে। এরকম দিতে পারি রাইট, এরকম দিতে পারি রাইট দিতে পারি 45 পিক্সেল। আমি আলাদা আলাদা ভাবে এরকম ভাবে করে দিতে পারি, বুঝতে পারছেন? যেহেতু টপ দেওয়া হয়েছে সেজন্য লেফটটা কাজ করে নাই। এরকম টপ বটম রাইট সব একটা একটা করে আমরা দিতে পারি চাইলে। আপনারা এটা করে দেখবেন, না দেখলে বুঝবেন না। এই যে আমি করে দিলাম, এই যে নিচে ঠিক আছে। যখনই টপ পজিশন 5 পিক্সেল হয়ে যাচ্ছে বা 40 পিক্সেল হয়ে যাচ্ছে, সাথে সাথে স্টিক হয়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে। এই যে আবার যখন বেশি হচ্ছে আবার আগের মতো। আমিন ভাই তাহলে সবাই হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, টপ যদি আমি সাপোজ আপনি 40 পিক্সেল দিছেন, 40 পিক্সেলের যখন আপ হইলো তখন এটা ফিক্সড হয়ে গেল, এরপরে কতটুকু নিচে থেকে আরো কতটুকু কন্টেন্ট আসার পরে সে এখন পর্যন্ত এই পর্যন্ত স্থির থাকবে বা